সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা আজকে কথা বলবো ত্বকের দাগ নিয়ে, এই সমস্যা ওর প্রতিকার নিয়ে। আমরা জানি যে আমাদের মুখ হচ্ছে আমাদের আয়না, এবং এই ত্বকের মধ্যে যে কোনো সূক্ষ্ম ছোট দাগও কিন্তু আমাদের নানান উদ্বেগের তৈরি করে। আমরা শরীরের অন্যান্য অংশে যতটা দাগ নিয়ে আমরা শঙ্কিত হই, তার চেয়ে অনেক বেশি শঙ্কিত হই যে মুখমণ্ডলের দাগ নিয়ে। এছাড়া শরীরের যে অংশগুলো আসলে প্রকাশিত অংশ, সেখানেও কিন্তু দাগগুলো ভীষণ সমস্যা তৈরি করে। বিশেষ করে আমাদের যে মনের ভেতরে যে একটি কনফিডেন্স বা আত্মবিশ্বাস রয়েছে, সেটিকে ক্ষতিগ্রস্ত করে। এবং বাইরে অনেক সময় আমরা নিজেদেরকে কুণ্ঠিত বোধ করি এই দাগগুলো নিয়ে চলার জন্য। কিন্তু এই দাগগুলো কেন হয়, আসলে এটার সমাধান কি, এটা থেকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে কিনা, এই নানান বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য যুক্ত আছেন ডাক্তার মেহেরান হোসেন, চর্মজন্য রোগ বিশেষজ্ঞ, কনসালটেন্ট, সিটি হসপিটাল, সহকারী অধ্যাপক, ডার্মাটোলজি বিভাগ, ইউএস বাংলা মেডিকেল কলেজ। ডাক্তার মেহেরান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ এবং চ্যানেল 24-কে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমরা আসলে যে কথাটি বলছিলাম যে আমাদের শরীরের যে অংশগুলো প্রকাশিত অথবা শরীরের প্রত্যেকটি অংশের মধ্যেই কখনো যদি কোনো অবাঞ্ছিত কালো দাগ বা যে কোনো ধরনের দাগ তৈরি হয়, সেটি কিন্তু আমাদেরকে মানসিক এবং শারীরিক সামাজিক সবভাবেই কিন্তু আমাদেরকে বিপর্যস্ত করে এবং আমরা ভীষণ উদ্বিগ্ন হয়ে যাই। আমরা দেখেছি একদম মুখমণ্ডল, বিশেষ করে ফেস অথবা যে এক্সপোজড এরিয়াগুলো রয়েছে, সেখানে সামান্য দাগও কিন্তু অনেক বেশি সমস্যা তৈরি করে। আসলে আমি জানতে চাই প্রথমে যে ত্বকের এই যে হাইপার পিগমেন্টেশন বা পিগমেন্টেশন যদি আমরা বলে থাকি, এর কারণগুলো কি বা দাগ কি কি কারণে তৈরি হতে পারে? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন যে আসলে ত্বকের দাগজনিত সমস্যা। তো আমি শুরুতেই ইন্ট্রোডাক্টরিভাবে বলে নেই বা শুরুতেই প্রারম্ভিক বলে নেই যে দাগ আসলে দু রকম হতে পারে। মোটা মোটা দাগে একটা হচ্ছে হাইপার পিগমেন্টেশন আর একটা হচ্ছে হাইপোপিগমেন্টেশন। সো হাইপার পিগমেন্টেশন কথার অর্থ হচ্ছে আপনার ত্বকের যে স্বাভাবিক কালার আছে তার থেকে গাঢ়, আর হাইপো মানে হচ্ছে কম, মানে আপনার ত্বকের যে স্বাভাবিক কালার রয়েছে বা রং রয়েছে বা বর্ণ রয়েছে তার চেয়ে যেটা হালকা হয়ে যায় সেটাই হচ্ছে হাইপোপিগমেন্টারি ডিসঅর্ডার অথবা সাদা দাগজনিত সমস্যাগুলো। তো এই ত্বকের দাগ আসলে বেসিক্যালি যদি আমরা ধরি যে কেন হয়, দুটো কারণে হয়। একটা হচ্ছে ত্বকের ইটসেলফ স্কিনের সমস্যার কারণে হতে পারে, অথবা আমাদের বডির ভিতরে অন্য অর্গ্যান বা অন্য অঙ্গের কারণে সমস্যা রোগের কারণে হতে পারে, যেমন কিডনি রোগের কারণে হতে পারে, লিভারের কারণে ত্বকে দাগ আসতে পারে, নিউরোলজিক্যাল অনেক কারণে আসতে পারে, ক্যান্সার থেকে আসতে পারে, এগুলো। সো একটা হচ্ছে অঙ্গের কারণে হতে পারে, একটা হচ্ছে ত্বকের নিজস্ব কিছু ডিজিজ রয়েছে যেগুলোর কারণে ত্বকে হাইপার পিগমেন্টেশন কিংবা হাইপোপিগমেন্টেশন হতে পারে। এবং আসলে কিন্তু আমরা যে কারণেই হোক না কেন, ত্বকের দাগকে আমরা সাধারণত মনে করে থাকি স্কিনেরই প্রবলেম ধরে থাকি এবং আপনাদের শরণাপন্ন হয়ে থাকি। আমরা এর মধ্যে একটি বিষয় যেটা দেখেছি মুখমণ্ডলে, বিশেষ করে বা যাদের বাইরের যে এক্সপোজড এরিয়া যে দাগগুলো হয়ে থাকে, এর মধ্যে প্রধান যে রোগগুলো রয়েছে, বিশেষ স্কিনের রোগগুলো, সেগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, তো ত্বকের মধ্যে মুখ নিয়ে আমরা সবচেয়ে বেশি কনসার্ন থাকি, সেটা পুরুষ হোক কিংবা নারী হোক, বিকজ আমরা সবসময় মুখটাও, আপনি যেটা বললেন শুরুতে, যে ফেস হচ্ছে আমাদের একটা আয়নার মতো, যে আমরা এটা আমাদের এক্সপ্রেসড হয়, এটা আমাদের এক্সপোজ থাকে অলওয়েজ, তাই না? তো সুতরাং মুখে যদি বলি দাগজনিত সমস্যা, খুব কমনলি যেগুলো হয় হাইপার পিগমেন্টেড বা কালো দাগজনিত সমস্যা, একটা হয় হাইপোপিগমেন্টেড বা সাদা দাগজনিত সমস্যা। কালোর মধ্যে খুবই কমন যেগুলো, সেই পাঁচটা যদি আমরা ধরি, তার মধ্যে এক হচ্ছে মেচতা অথবা মেলাজমা যেটাকে আমরা বলি, দুই হচ্ছে আচিল বা লেন্টিজেন হয় বা লেন্টাইগো বা লেন্টিগো যেটাই বলি না কেন, তিন হচ্ছে মেলানোডার্মা হয়, মানে হচ্ছে ত্বকটা স্বাভাবিকভাবে পুরোটাই কালচে হতে থাকে। আরেকটা হচ্ছে অ্যাকান্থোসিস নিগ্রিকান্স বলা হয়, হ্যাঁ, সেটা হয়তো ত্বকের কারণেও হয়, অবশ্য ইন্টারনাল ডিজিজের কারণে হয়। এছাড়া দেখা যাচ্ছে যে ফ্রেকেলস হয়। ফ্রেকেলস মানে খুব ছোট ছোট, বিশেষ করে মহিলাদের এটা বেশি হয়, ছোট ছোট তিলের মতো চোখের নিচে বা অনেক সময় মুখের গালের উপরে এই জায়গাতে দানা 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 দেখা যায়, যেটা খুবই কমন মহিলাদের ক্ষেত্রে, স্পেশালি ফ্রেকেলস। এটা নিয়ে অনেক মহিলাই খুব বিব্রত বোধ করে কিংবা অনেকে মেন্টালি খুব ডিস্টার্ব হয়ে যায়। তো এই 5টা বা 6টা ডিজিজ হচ্ছে কমনলি হয়। আর যদি সাদা দাগের ক্ষেত্রে ধরি, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে খুব কমনলি একটা ডিজিজ হয়ে থাকে, সেটা হচ্ছে পিটাইরিয়াসিস অ্যালবা বলি। অ্যালবা কথাটার অর্থ হচ্ছে সাদা, হ্যাঁ। তো পিটারিয়াসিস অ্যালবা হচ্ছে, এটা দেখতে অনেকটা সেতির মতো লাগে, বাট এটা আসলে সেতি না। এটা যে ধরনের বাচ্চাদের অ্যালার্জি বেশি থাকে সাধারণত, তাদের এই পিটারিয়াসিস অ্যালবাটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আমরা একটা ডিজিজ সম্পর্কে সবাই জানি, আবার খুব ভয়ও পেয়ে যায়, সেটা হচ্ছে সেতি বা ভিটিলিগো। তো ভিটিলিগোটা কিন্তু ঠোঁট এবং মুখে সবচেয়ে বেশি এটা এফেক্ট করে। তো এটা একটা হাইপোপিগমেন্টারি ডিসঅর্ডার। এছাড়া আরো অনেক হাইপোপিগমেন্টারি ডিসঅর্ডার রয়েছে, কমনলি এগুলো। এছাড়াও অনেক সময় দেখা যাচ্ছে যে
অন্যান্য কারণে যেরকম যারা হয়তো দীর্ঘ সময় এক ফ্রিকশন জনিত কারণে বা এক এক জায়গায় বারে বারে ওভার ইউজের কারণে অনেক সময় দাগ তৈরি হয়ে থাকে, অথবা আঘাতজনিত কারণে যে হচ্ছে কোনো একটা জায়গায় কেটে গেছে, সেই জায়গা থেকে কোনো মেডিকেশন ইউজ করার পর সেই জায়গায় দাগ তৈরি হয়েছে, এই ধরনের দাগও কি আপনারা পেয়ে থাকেন কিনা? খুব চমৎকার একটা প্রশ্ন, এটা নিয়ে আমি পরে আসতাম। এ ধরনের দাগ আমরা অনেক পেয়ে থাকি। আসলে পিগমেন্টারি ডিসঅর্ডার বা দাগজনিত সমস্যা এত বড় একটা সাবজেক্ট যে পিগমেন্টারি ডিসঅর্ডার নিয়ে এখন দেখা যাচ্ছে বহির্বিশ্বে বা উন্নত বিশ্বে শুধু এই টপিকটা নিয়েই কাজ করছে, কিংবা এই টপিকটাতে স্পেশালাইজড। হ্যাঁ, তো দাগজনিত সমস্যার মধ্যে যে আপনি যেটা বললেন ক্রমাগত আঘাত পাচ্ছে কিংবা ফ্রিকশন হচ্ছে, হ্যাঁ, তো সেটার কারণে খুব কমনলি আমরা পেয়ে থাকি। আমাদের একটা মুসলিম প্রধান দেশ, এখানে অনেক মুসল্লি বা নামাজি ভাইরা রয়েছে, তারা কন্টিনিউয়াস নামাজ পড়ার কারণে দেখা যাচ্ছে কপালে একটা কালো দাগ হয়ে যায়, হ্যাঁ, যেটাকে আমরা লাইকেন সিমপ্লেক্স ক্রনিকাস বলি, উইথ হাইপার পিগমেন্টেশন। ক্রমাগত সিজদা করতে করতে ঘর্ষণের ফলে দেখা যাচ্ছে এখানে একটা কালচে দাগ পড়ে যায়। তো এটা নিয়ে অনেকে বদার থাকেন, আবার অনেকে থাকেন না। এছাড়া দেখা যাচ্ছে আমরা কিন্তু কোনোইটা সবসময় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আমরা টেবিলে রাখছি কিংবা চেয়ারে রাখছি বা গাড়ির হাতলে রাখছি, বাসের হাতলে রাখছি, এই ক্রমাগত ফ্রিকশন হচ্ছে। তো এখানে কিন্তু দেখা যায় অনেকের হাইপার পিগমেন্টেশন হয়ে যায়। এছাড়াও দেখা যাচ্ছে যে হাঁটুতে দেখা যাচ্ছে ক্রমাগত বসার কারণে, সেটা নামাজের কারণে হোক বা অন্যান্য কারণে হোক, ক্রমাগত ফ্রিকশনের কারণে কিন্তু বাইল্যাটারালি হাঁটুতে কিন্তু হাইপার পিগমেন্টেশন হয়ে থাকে। একটি ছবি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদিও দাগটি অন্য কারণে, ভিন্ন কারণে, কিন্তু এই দাগটির আসলে অনেকেরই আমরা দেখি যে এরকম সমস্যা নিয়ে আসে। এই ধরনের দাগ নিয়ে অনেক বেশি পেশেন্ট আমাদের কাছে আসে। আপনি খেয়াল করবেন যে ভাইটার ছবি দেখানো হচ্ছে, উনি আমার একটা পেশেন্ট, ওনার পারমিশন নিয়ে আমরা এটা দেখিয়েছি। তো সেটা হচ্ছে যে ওনার কপালে একটা বেশ কিছু কালো দাগ, আমরা একটু আগের ছবিটাতে যাই, এবং স্কিনটা কিন্তু একটু ঠিক হয়ে গেছে, একটু পুরু মোটা হয়ে গেছে। হ্যাঁ, এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ভেলভেটি অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, মানে ভেলভেট কাপড়ের মতো একটু হয়ে গেছে তার টেক্সচারটা। এটা যারা একটু ওবিস থাকে বা যারা স্থূলকার থাকে বা যারা মোটা থাকেন তাদের এটা বেশি হয়, কিংবা যাদের ডায়াবেটিস মেলাইটাস আছে বা ডায়াবেটিস রোগে যারা আক্রান্ত তাদের হয়। এটাকে বলা হয় অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। এটা সাধারণত ফেসে হয়, ঘাড়ে হয়, বগলে হয়, হ্যাঁ, ইত্যাদি জায়গাতে এটা খুব বেশি হয়। এটা প্রথম হচ্ছে আমরা এটা কিন্তু খুব কমনলি আমরা পাই ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে স্পেশালি, অথবা যারা মোটা। প্রথমে আমরা বলি যে ডায়াবেটিস কন্ট্রোল করতে অথবা ওজন কমাতে, তারপরে আমরা ট্রিটমেন্টটা ধীরে ধীরে শুরু করি। এটি যদি আমরা দেখি, হ্যাঁ, এখানে যে ভাইটাকে দেখা যাচ্ছে, ওনার ক্ষেত্রে দুটো জিনিস আমি বলবো। একটা হচ্ছে গালে তো খুব কমনলি মানে খুব প্রমিনেন্টলি একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মেস্তা, যেটাকে আমরা বলি, সেটা ওই গালেও আছে। মেস্তা সাধারণত বাটারফ্লাই প্যাটার্নে হয়, মেস্তা মেয়েদের বেশি হয়, মানে 9:1 রেশিওতে, বাট এখানে পুরুষেরও হয়েছে। সো এটা একটা। আর নাকের কাছে দেখবেন যে একটু রগগুলো দেখা যাচ্ছে, তো সেটা তার হয়েছে হচ্ছে উনি বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করেছে, মানে সবগুলোতেই ছিল স্টেরয়েড। স্টেরয়েড করে কি আমাদের ত্বককে, স্পেশালি ফেসের চামড়াকে খুব পাতলা করে দেয়। তো পাতলা করলে দেখা যায় রগগুলো ভেসে ওঠে, যেটাকে আমরা বলি হচ্ছে টেলানজেকটিসিয়া। সো এখানে হচ্ছে ওনার মেস্তাও আছে, আবার নাকের রগটা প্রমিনেন্ট হয়ে গেছে ওনার মানে অপচিকিৎসার কারণে। এটাও আমরা বেশ কমনলি পেয়ে থাকি। আমরা যদি একটু স্ট্রিক্ট, মানে একটা জিনিস যেটা সবচেয়ে কমন যেটা আমরা দেখি, এই যে এখানে আসলে কিছু একটু জেনে নিয়ে, এটা কি আসলে এই ভদ্রমহিলা যিনি আছেন, তো ওনার হচ্ছে দুটো জিনিস আছে এখানে। একটা দেখা যাচ্ছে ফেসের চোখের কোনায় যে জিনিসগুলো, এই চুলের এই জায়গাটাতে ওখানে কিছু কিছু ছোট ছোট বিন্দুর মতো আছে, হ্যাঁ, সেটাকে আমরা লেন্টিগো বলি। আর বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে কিছু ফ্রেকেলসও আছে, কিছু আচিলও রয়েছে, ছোট ছোট দানা, ছোট ছোট দানা, যেটা হাতে বাজবে না সেটা হচ্ছে ফ্রেকেলস, আর যেটা হাতে বাজবে এটা হচ্ছে লেন্টিগো কিংবা আচিল, যেটাকে আমরা বলে থাকি। হ্যাঁ, তো ওনার দুটো জিনিস আছে। এটা সাধারণত আমরা কিছু ওষুধ দেই, খাওয়ার ওষুধ, ব্যবহারের ওষুধ, বেসিক্যালি ওটা আমরা লেজার দিয়ে আমরা সারিয়ে থাকি আর কি। আচ্ছা, আমরা পায়ের একটি অংশ দেখতে পাচ্ছি। পায়ের এখানে ওনার যেটা, এটা হচ্ছে উনি একটা অটোইমিউন ডিজিজে আক্রান্ত, আমার এক রোগী। তো ওনার হয়েছে কি, এটাকে বলা হয় পেমফিগাস ফোলিয়াসিয়াস। এখান থেকে দেখা যাচ্ছে একটু এক্সিমাটাস রিয়াকশন হয়ে ওনার দুই পা, হাত, পিঠ একদম কালচে বর্ণের হয়ে গেছে, হ্যাঁ, একদম হাইপার পিগমেন্টেশন হয়ে গেছে। তো সুতরাং এক্সিমা থেকে, কিংবা যদি আমরা ক্রমাগত একটা জায়গায় যদি ইচিং করতে থাকি বা চুলকাতে থাকি, সেখান থেকেও কিন্তু এরকম হাইপার পিগমেন্টেশন বা কালচে হয়ে যেতে পারে ত্বকটা। একেবারেই সেটি। আচ্ছা, আমরা যদি একটু মূল জায়গাটাতে আসি, যে মেলাজমা অথবা মেস্তা যেটি সমস্যা, এটি একেবারেই কমন সমস্যা। আমরা একেবারে মানে মানে উচ্চ প্রতিষ্ঠান থেকে শুরু করে একদম আপনি দেখবেন যে রোড সাইডেও কিন্তু সেটির মানে প্রচারণা চলছে, এবং বিশেষ করে মেয়েরা এটা নিয়ে খুবই সন্ত্রস্ত থাকে, যারা বিশেষ করে একটু এজেড, মানে শুরু হচ্ছে বয়স বা একটু 30+, তাদের এটা মনে হয় একটু বেশি হয়, বা প্রেগনেন্সির পরেও কিন্তু প্রেগনেন্সি জনিত কিছু দাগ হয়ে থাকে। এটা থেকে তারা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ে,
এটির বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন এবং এটা থেকে মুক্তি পাওয়ার পথ কি, কারণটি কি এটি হওয়ার আচ্ছা, পেছনে? তবে একটু সুন্দর একটা প্রশ্ন। তো একটা হচ্ছে মেস্তা মহিলাদের বেশি হয় জেনেটিক্যালি, এটাকে বলা হয় রেশিওটা 9:1, মানে প্রতি 10 জনের 9 জন মহিলা পাওয়া যায়, একজন পুরুষ পাওয়া যায়। তো মেস্তা আপনি যেটা বললেন সব শ্রেণীর মধ্যেই দেখা যায়, একেবারে আপনার গ্রামের মহিলাদের মধ্যে তাদের একদম, বেসিক কারণ হচ্ছে তারা লাকড়ি চুলার পাশে ক্রমাগত রান্না করেন, সো প্রচণ্ড একটা হিট লাইট সব কিছু আসে, রোদে কাজ করেন, এটা একটা কারণ। আর শহরেও মেস্তা হয়, শহরে হয় হচ্ছে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, জেনেটিক প্রিডিসপোজিশন থাকে। আরেকটা হচ্ছে যে প্রেগনেন্সির পরে কিন্তু আমাদের এই যে কর্টিসল বা মেলানিন যে হরমোনটা আছে সেটা কিন্তু একটা ইমব্যালেন্স হয়, সেখান থেকে কিন্তু পিগমেন্টেশন হয়, সেখান থেকে মেস্তা হয়। এছাড়াও যারা ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেয়ে থাকেন সেসব বোনদের বা সেসব মাদের কিন্তু এই মেস্তা হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। মেস্তা আমি বলবো যতটা না চিকিৎসা হয় তার চেয়ে বেশি আসলে অপচিকিৎসা হয়। একদম, মানে মেস্তার ক্রিম বলে আপনি গ্রামে বলেন, শহরে বলেন, অভিজাত এলাকা বলেন, সব জায়গায়। ইফ্লুয়েন্ট ফ্যামিলি, ইফ্লুয়েন্ট সোসাইটি, অনলাইন, সব জায়গায় মেস্তার ক্রিম বিক্রি হয়। এবং প্রত্যেকটা ক্রিমে 100% ক্রিমে কিন্তু স্টেরয়েড থাকে। Steroid থাকে। স্টেরয়েড আপনাকে সাময়িকভাবে, স্টেরয়েড একটা প্রপার্টি থাকে ব্লিচিং এজেন্ট, মানে আপনাকে একটু পরিষ্কার করবে চামড়াটা। এই পরিষ্কার করতে গিয়ে স্টেরয়েডটা করে কি মুখটাকে নষ্ট করে ফেলে, আমাদের ত্বকের যে বাহ্যিক আবরণটা আছে, ভিডারমিসের যে আউটার মোস্ট লেয়ারটা আছে সেটাকে এটা ধ্বংস করে দেয়। তখন দেখা যায় যে পরবর্তীতে আপনার স্টেরয়েডের উপর একটা ডিপেন্ডেন্সি চলে আসে মুখে। স্টেরয়েড না দিলে মুখটা লাল লাল লাগবে, অস্বস্তি লাগবে, লাগবে না। জ্বলবে। এই করতে 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 তার চামড়াটা একেবারে পাতলা হয়ে যায়, তখন দূর থেকে ভেইনগুলো ভেসে আসছে দেখা যায়, মানে তার স্কিনটা একদম পার্মানেন্টলি কিন্তু ক্ষতি হয়ে যায়। তো বলবো মেস্তা ছোট হোক, বড় হোক, অল্প হোক, যেরকমই হোক না কেন আপনি অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ এবং চিকিৎসায় থাকবেন। মেস্তা কিন্তু দীর্ঘদিন ধরে চিকিৎসা করতে হয়, অনেক ক্ষেত্রে ভালো হয়ও না, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা ডায়াবেটিস প্রেশারের মতো, কিন্তু এটা কন্ট্রোল করে রাখতে Control হয়। করে রাখতে হ্যাঁ, এটা ভালো থাকে আবার কিছুদিন পরে হয়। সো মেস্তা একেবারে চলে যাবে একটা ক্রিম ইউজ করলে বা একটা ম্যাজিক ইউজ করলে আপনার মেস্তা চলে যাবে, ব্যাপারটা কিন্তু একদমই এরকম না। মানে এটিকে আসলে নিয়ন্ত্রণে রাখতে হয় নিয়ন্ত্রণে অনেক ক্ষেত্রে রাখতে এবং হয়। দীর্ঘমেয়াদী একটু চিকিৎসা হ্যাঁ, প্রয়োজন কিছু কিছু হয়। মেস্তা আছে যেগুলো চলে যায়, যেমন যদি আমরা এপিডার্মিস আউটার মোস্ট লেয়ারে যেটা হয়, সুপারফিশিয়ালি যেটা হয় সেটা চলে যায়। যেটা ডার্মাল ভ্যারাইটি সেটা কিন্তু সহজে যেতে চায় না, সেক্ষেত্রে আমাদের দেখা যায় কিছু ইনজেক্টেবল বা ইনজেকশন ইউজ করতে হয়। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন আমাদের মুখে খাওয়ারের ওষুধ, আবার কিছু লেজার ইউজ করতে হয়। তারপরেও দেখা যায় অনেক সময় এত বেশি স্টাবার্ন থাকে এগুলো যেতে চায় না। এগুলো কিন্তু আগে পেশেন্টকে বলে নিতে হবে যে আপনার এটা কিন্তু নাও যেতে পারে, জি। বা এটা কিন্তু গেলেও আবার ফেরত আসতে পারে। ফেরত এই আসতে কথাগুলো কিন্তু আমাদের পেশেন্টদেরকে বলে এক্ষেত্রে নিতে হবে। বলতে হবে। সেটাই তো আমরা মেস্তার ব্যাপারে এবং এটা অপচিকিৎসা সম্পর্কে আপনি বললেন যে এই ব্যাপারে কিন্তু আমাদের সতর্ক থাকা দরকার। আমরা আরেকটি যেটা বলছিলাম যে এই সিস্টেমিক বা অনেক আমাদের অন্যান্য যে শরীরের যে অর্গানগুলো রয়েছে সেটির কারণেও কিন্তু বেশ কিছু দাগজনিত সমস্যা হয়। তার মধ্যে আপনি উল্লেখ করেছেন যে কিডনি ডিজিজ, লিভার ডিজিজ এবং ডায়াবেটিস একটি ইম্পর্টেন্ট, যেটার কারণে অনেক ধরনের পিগমেন্টেশন কিছু হতে পারে। তো সেটা আসলে কি ডায়াবেটিস জনিত আসলে কি কি ধরনের সমস্যা হয়ে থাকে স্কিনের? আমি যেগুলি মানে শরীরের অন্যান্য অঙ্গের কারণে স্কিনে দাগ হয় এরকম কয়েকটা কমন বলি। বলে দিন। যেমন হচ্ছে আপনার নিউরোলজিক্যাল বা ব্রেইনের সমস্যা কিছু আছে যেগুলি নিউরোফাইব্রোমা বলি, সেটার কারণে কিন্তু আমাদের ত্বকে এক ধরনের কালচে দাগ হয় একটা নির্দিষ্ট জায়গায়, যেটাকে আমরা বলি ক্যাফিওলিড স্পট। আচ্ছা, তারপর আসে হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসের কারণে মেইনলি দেখা যায় যে ডায়াবেটিক ফুটের কারণে পায়ের মধ্যে দেখা যায় বেশ কিছু হাইপার পিগমেন্টেশন হয়। এছাড়াও যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকে তাদের কিন্তু ঘাড়ে বা বগলে কালো হয়ে যেতে পারে, যেটাকে বলা হয় অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। এছাড়াও দেখা যাচ্ছে যে যাদের কিডনি ডিজিজ আছে, ক্রনিক রেনাল ফেলিওর বা সিকেডি, তাদের কিন্তু হাতে বা পায়ে বেশ কিছু হাইপার পিগমেন্টেশন বা কালচে কালচে দাগ দেখা যায়। সেম গোজ ফর লিভার। লিভারের কারণেও কিন্তু দেখা যায় যে ত্বকে বিভিন্ন ধরনের হাইপার পিগমেন্টেশন হয়। খুব কমনলি আমাদের গ্রামে এখন অবশ্য যদিও কমে এসেছে বিভিন্ন ধরনের মেজার ফলো করার ফলে, যে আর্সেনিকোসিস, দীর্ঘদিন ধরে আর্সেনিক যুক্ত পানি খাচ্ছে, টিউবওয়েলের পানি খাচ্ছে, তো খেতে খেতে দেখা যায় 10 বছর বা 15 বছর পরে সেটা ত্বকে প্রকাশ পায়। হাত পাগুলো একদম খসখসে হয়ে যায়, যেটাকে আমরা বলি গ্রিটি সেন্সেশন, একদম শিরিষ কাগজের মতো হয়ে যায়। আর পিঠে এবং বুকে কালো এবং সাদা, মানে একটু কালো একটু সাদা, একটু কালো একটু সাদা, যেটাকে আমরা সল্ট অ্যান্ড পেপার পিগমেন্টেশন বলি। খুব ইন্টারেস্টিং যে দেখা যায় যে কিছু কিছু অংশ কালো, কিছু কিছু অংশ সাদা, আবার কিছু কিছু অংশ কালো, কিছু, এটা কিন্তু বেশ পাওয়া যায়। তবে যেটা বললাম যে লাস্ট 5-7 ইয়ার্স ধরে যেহেতু আমাদের টিউবওয়েলগুলো এভাবে স্ক্রিনিং বা স্ক্রুটিনিং করা হয় যে কমে গেছে লাল দাগ প্রভাবটা। দিয়ে বা সবুজ দাগ দিয়ে, কিছুটা কমে এসে তারপরেও কিন্তু এখনও আর্সেনিকোসিসের প্রভাব গ্রামে বা বিভিন্ন রিমোট এরিয়াতে কিন্তু রয়েছে। বিশেষ করে দক্ষিণ অঞ্চল যেটা বাংলাদেশের দক্ষিণবঙ্গে, সেখানে কিন্তু বেশ কিছু এটার প্রকোপ দেখা যায় স্টিল। জি, এটি একটি বললেন যে আরেকটি যেটা আমরা বলছি যে হঠাৎ করেই কেউ নোটিস করেন যে তার শরীরের বা মুখের কোনো অংশে একটু অংশ
দেখা যাচ্ছে যে একটু হাইপার পিগমেন্টেড হয়ে গেছে, মানে একটু প্রমিনেন্ট হয়ে গেছে। মানে এই যে এই সমস্যাটি থেকে আসলে মুক্তির উপায় কি, বা আসলে কি করা যায়? খুব ছোট অংশ যদি অল্প কয়েকদিন একটা হিস্ট্রি থাকে তাহলে সেটা ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তার ইচিংয়ের কারণে, হ্যাঁ ইচিং করছে, ক্রনিক ফ্রিকশন হচ্ছে ওখান থেকে। এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত 2 বা 4% হাইড্রোকুইনন সন্ধ্যার সময় লাগাতে দিই। হয়তো 15 দিন বা 1 মাস যদি সে 2% বা 4% হাইড্রোকুইনন ইউজ করে থাকে তাহলে সেটা সহজেই চলে যায়। বাট হাইড্রোকুইনন আবার সেম টাইম যে হাইড্রোকুইনন ইউজ করার ব্যাপারে কিন্তু অনেক সতর্কতা রয়েছে। সব ধরনের স্কিনে হাইড্রোকুইনন দেওয়া যায় না, কিংবা যারা ব্রেস্ট ফিডিং মাদার কিংবা যারা প্রেগনেন্ট ওমেন তাদের কিন্তু আপনি হাইড্রোকুইনন দিতে পারবেন না। এই জন্য আসলে হয় কি এই জিনিসগুলো ব্যবহারের ক্ষেত্রে প্রচণ্ড সতর্কতা অবলম্বন করতে হয়, যে এটা আসলে ওভার দ্য কাউন্টার বা ফার্মেসিতে গিয়ে কিনা বা আমি যদি ভাবে অ্যাডভাইস করি এটা আসলে খুব রিস্কি বা এটা আসলে একেবারেই করা উচিত না। অন্তত আপনি একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিলে উনি আপনাকে সঠিক গাইডলাইনটা দিতে পারবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে অনেক সময় যে কেটে গেল বা দাগ হয়ে গেল, সেটিতে দাগ প্রমিনেন্ট হয়ে থাকে, সেটিকে মেশানোর জন্য কিন্তু অনেকে অনেক চেষ্টা করে থাকেন। বিশেষ করে ছোটবেলায় তো আমরা কম বেশি সবাই আঘাত পাই, পড়ে যায়, আইব্রোর ঢিল উপরে লাগে। জায়গায়। তো এই দাগগুলো অনেকে দূর করতে চান পরবর্তীতে, মানে যেহেতু মুখের দাগ, সেটি কি আসলে দূর করার কোনো উপায় রয়েছে কি? অনেক উপায় রয়েছে, যেমন বর্তমান যুগে বেশ কিছু আধুনিক আছে। যদি একটা দুটো এরকম দাগ থাকে, খুব পপুলার একটা ট্রিটমেন্ট হচ্ছে টেইলার লিবারেটিং সার্জারি, যেটা হ্যাঁ সেটা করা হয়। এছাড়া সাবসিশন নামে একটা প্রসিডিউর আছে, সাবসিশন করা হয়। আবার দাগ যদি খুব ছোট ক্ষুদ্র আকৃতির হয় সেক্ষেত্রে আমরা জাস্ট টিসিএ ক্রস পিল করে এটাকে সারাতে পারি। বা বেশ কিছু যদি থাকে, যেমন একনি স্কারগুলো যখন থাকে, বক্স স্কার, রোলিং স্কার, সেই ক্ষেত্রে আমরা ফ্র্যাকশনাল লেজারের চিকিৎসা নিতে পারি। এটা আসলে গর্ত, স্কার এবং দাগ ভেদে চিকিৎসা করা হয়। বাট এগুলির এখন আসলে সব কিছুরই আধুনিক চিকিৎসা রয়েছে। আমি বলবো ঢাকায় তো অবশ্যই রয়েছে, ঢাকার বাইরেও যারা ডার্মাটোলজি প্র্যাকটিস করেন তারা সকলেই আসলে এই ধরনের আধুনিক চিকিৎসা করে থাকেন মোস্টলি। আচ্ছা, সেটি এছাড়া আমরা যে আরেকটি কথা বললেন যে অনেক সময় যে আঁচিলের বিষয়টি রয়েছে, অনেকের দেখা যাচ্ছে যে মুখমণ্ডলে বা ছোট ছোট আঁচিল বা এগুলো রয়েছে, এটা আসলে মানে অনেকেই সার্জিক্যাল সাইডে বা এটাকে ফেলে দিতে ওইভাবে আগ্রহী হন না, বা কেমিক্যাল বা অন্য কোনো বিষয়ে কথা বলতে চান, এই বিষয়ে আগ্রহী হন, এই ধরনের কোনো ব্যবস্থা রয়েছে? আঁচিল নিয়ে আসলে অনেক ধরনের মিথ আছে। যেমন খুব কমনলি দেখা যায় যে আঁচিলে বেশিরভাগ পেশেন্ট হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে আসে। হোমিওপ্যাথি খেলে হয় কি, এটা প্রাথমিকভাবে একটু কমলেও পরবর্তীতে বেড়ে যায়, বিকজ এটা একটা অটোইমিউন একটা ব্লাস্টিং হয়, তো সেখান থেকে এটা বেড়ে যায়। তো আঁচিলের চিকিৎসা আসলে কোনো ওষুধে যায় না, যদিও আমাদের কিছু মানে বই খাতায় কিছু ওষুধের কথা বলা আছে, যেমন 5-ফ্লোরিউরাসিল বলি বা এই জাতীয় কিছু টপিক্যাল ওষুধের কথা বলা আছে। বাট আলটিমেটলি আঁচিলে আসলে কিছু না কিছু প্রসিডিউর আমাদেরকে করতে হয়। সেটা হচ্ছে ক্রায়ো হোক, গ্যাস দিয়ে হোক, কিংবা ইলেকট্রোসার্জারি হোক, অথবা কার্বন ডাইঅক্সাইড লেজার হোক। তো এগুলো ছাড়া আসলে আঁচিলের পার্মানেন্ট চিকিৎসা করা যায় না। কোনো না কোনো প্রসিডিউর আমাদের করতেই হয় পেশেন্ট ভেদে। জি, আমরা আসলে এই ত্বকের আমরা অতিরিক্ত দাগজনিত হাইপার পিগমেন্টেশনের কথা বললাম। নিশ্চয়ই এই দাগ যদি আসলে সাদা হয়ে যায়, অনেক ক্ষেত্রে হাইপো পিগমেন্টেশন হয়ে যায়, সেটি নিয়ে কথা বলতে চাই। মেরান, আমরা যে একটি ছবি দেখতে পাচ্ছি যে এটি একটি কমন একটি পিকচার, মানে সবার কাছেই আছেন এই একনি বা যেটি আমরা বলছি ব্রণ, যেটা যে সমস্যা, ব্রণের যে সমস্যাটি রয়েছে, সেটি আসলে কি এই দাগগুলো যখন নাকি স্থায়ী হয়ে যায় তখন আসলে কি করা প্রয়োজন রয়েছে? ওনার দেখেন এখানে দুই ধরনের লিশন আছে, মাঝখানে ঠিক কপালের মাঝখানে একটা লাল, একটা অ্যাক্টিভ লিশনের মতো, আর এই পাশে যেগুলো সেগুলো একটু ওল্ড লিশন, যেটা একটু কালচে হয়ে গেছে। জি জি। তো এই ব্রণটাই আগেও যে কালচে হয়ে গেছে সেটা কিন্তু এরকম অ্যাক্টিভ লালচে ছিল। এটাকে আমরা বলি হচ্ছে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন। সো একনি তো এক ধরনের ইনফ্লামেশন, ব্যাকটেরিয়াল ইনফ্লামেশন। সো একনিটা সেরে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরকম কালচে হয়ে যায়। সেটা অনেক সময় পেশেন্টের নিজের কারণেও হয়। তারা বেশ কিছু যে একনি এক্সট্র্যাক্টেড ইউজ করে, টিপাটিপি করে, পুঁজ বের করার চেষ্টা করে, কিংবা খোটাখুটি করে। এই ধরনের পেশেন্ট কিন্তু আমরা খুব পাই। হ্যাঁ, তো খুব পাই, তো তারা এই দাগ থেকে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেডও হয়ে যান। তো এই ধরনের পেশেন্টদের আমরা দুইভাবে চিকিৎসা করি। একটা হচ্ছে ছোটো ছোটো বিন্দুগুলোর জন্য যে কালচে দাগ আছে এটার জন্য কিউ সুইচ যে লেজারটা আছে সেটা করি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেমিক্যাল পিল, যেটা ল্যাকটিক পিল বা গ্লাইকোলিক অ্যাসিড পিল, তো এই পিলগুলো আমরা করে থাকি। সাথে 2 বা 4% হাইড্রোকুইনন কিংবা কোজিক অ্যাসিড, হ্যাঁ, কিংবা অ্যাজিলিক অ্যাসিড, এই জাতীয় ওষুধগুলো দিলে, যেগুলি ডিপিগমেন্টারি এজেন্ট, এগুলো দিলে মোটামুটি 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে সেরে যায়। হ্যাঁ, সরে যায়। কিন্তু অনেকে ওই যেটা বললাম, অনেক ধরনের এক্সপেরিমেন্ট করে, স্টেরয়েড ইউজ করে, এটা করে, তখন আবার এটা কমপ্লিকেটেড হয়ে যায়। বিশেষ করে মানে যারা ইয়াং বয়সের মেয়েরা রয়েছে বা যারা আসলে
এই স্কুল কলেজগুলোতে যাচ্ছে তাদের এই দাগগুলো কিন্তু ভীষণভাবে তাদেরকে বিব্রত করে। আবার অনেকে দেখা যায় যে খুব শর্ট টার্ম একটা ট্রিটমেন্ট চাই, যে 2 দিনে ভালো হয়ে যাবে, একটু সময় দিতে হবে, 1 মাস 1.5 মাস 2 মাস। আমরা তার আগের ছবিটায় যদি যাই, আরেকটি ছবি রয়েছে আমরা যদি দেখি, আচ্ছা এই ছবিটি নিয়েই কথা বলি, যে দেখা যাচ্ছে যে একটি পায়ের মধ্যে যে এই ধরনের দাগগুলো রয়েছে এবং দেখতে আসলে আপনারা প্রায় আমরা একদম পেয়ে থাকি। তো পেশেন্ট অনেক সময় ভয় পেয়ে যায়, অনেক সময় সোশ্যালি তাদেরকে দেখলে মনে করে না জানি কি একটা রোগ হয়ে গেল, গোদ রোগ হয়ে গেল কিংবা কুষ্ঠ রোগ। আসলে ব্যাপারটা এরকম না। ওনার কিন্তু দেখেন ব্যাপারটা এক্সিমা থেকে এরকম হয়ে গেল, এক্সিমা থেকে এরকম হয়ে গেল। এটাকে আমরা বলি লাইকেন সিমপ্লেক্স ক্রনিকাস। হ্যাঁ, দেখা যাচ্ছে যে স্কিনটা চুলকাতে চুলকাতে ওই জায়গাটা থিকেন্ড, মোটা এবং ভেলভেটি অ্যাপিয়ারেন্স হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা একটু এগ্রেসিভ ট্রিটমেন্টে যাই। দেখা যায় যে বেটামেথাসন কিংবা ক্লোবেটাসল জাতীয় যে স্টেরয়েডগুলো আছে ব্যবহার করার জন্য সেগুলো দিই, সাথে স্যালিসাইলিক জাতীয় ওষুধ দিই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের কেসে যেহেতু চামড়াটা অতিরিক্ত মোটা হয়ে যায়, সে ধরনের ক্ষেত্রে চামড়াটা একটু হালকা পাতলা করার জন্য আমরা ট্রায়ামসিলোনোন অ্যাসিটোনাইড, হ্যাঁ, বা ইনজেকশন যেগুলো আছে স্টেরয়েড, সেগুলো ব্যবহার করে থাকি। সেম এই পেশেন্টের ক্ষেত্রে আমরা এরকম করি। দেখা যাচ্ছে যে মোটামুটি 1 মাস 1.5 মাস ট্রিটমেন্ট করলে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে একটা ম্যাজিক্যাল চেঞ্জ চলে আসে, একদম স্বাভাবিক হয়ে যায়, পেশেন্ট খুশি হয়ে যায়। আর অনেক এইরকম একটা অ্যাপিয়ারেন্সে কিন্তু দেখা যায় যে অনেকে খুব হতাশাগ্রস্ত হয়ে যায়, ভাবেই না যে এটা আবার আগের অবস্থায় ফিরে যাবে, ভাবে যে আমার মনে হয় স্কিনে খুব কঠিন একটা জিনিস হয়ে গেল, ক্যান্সার হয়ে গেল, এরকম কিছু। এই ছবিটা যদি আমরা দেখি, এটাকে যদি আসলে এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? আচ্ছা, এনার যেটা সেটা অবশ্যই একটা মেস্তা, কিন্তু এই মেস্তাটা একটু কমপ্লিকেটেড। ওনার যে মেস্তারা আছে সেটা কিন্তু ডার্মাল ভ্যারাইটি। ডার্মাল ভ্যারাইটি মানে আমাদের ত্বকের উপরের যে লেয়ারটা সেটাকে আমরা বলি এপিডার্মিস, মাঝখানে থাকে হলে মিক্সড, আর ভিতরের দিকে হলে ডার্মাল। এই ডার্মাল ভ্যারাইটি যে মেস্তাগুলো আছে এগুলি কিন্তু একটু ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট হয়। আপনি বলেছেন, হ্যাঁ, এগুলি ট্রিটমেন্ট দীর্ঘদিন ধরে মুখে খাওয়ার ওষুধ লাগে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ইনজেক্টেবল, হ্যাঁ, ট্রানিক্সামিক অ্যাসিড দেই। ট্রানিক্সামিক অ্যাসিডটা করে কি, এটার একটা সাইড এফেক্ট আছে যেটা কিন্তু ত্বকে হাইপোপিগমেন্টেশন করে। ওইটার সাইড এফেক্টটাকে কাজে লাগিয়ে আমরা ট্রিটমেন্টটা করি। সাথে তো কিছু এইড আমরা বলি, যেমন হাইড্রোকুইনন কিংবা সানব্লক ইউজ করতে হবে। এই করে দেখা যায় যে পেশেন্টের 70 থেকে 80% আমরা ইমপ্রুভমেন্ট করে ফেলতে পারি, কিন্তু 100% ইমপ্রুভমেন্ট করা কঠিন এই ধরনের পেশেন্টের। আরেকটা কথা, অনেকে আছে যে এতদিন ধরে ট্রিটমেন্ট করতে চায় না কিংবা খুব ফ্রাস্ট্রেটেড থাকে, ওই ধরনের পেশেন্টদের আমরা তখন ক্যামোফ্লেজ ইউজ করতে বলি। ক্যামোফ্লেজ কিন্তু এক ধরনের মেকআপের মতো। উনি যখন বাইরে যাবেন ওনার ত্বকের মেস্তার কালারের সাথে ম্যাচ করে একটা মেকআপ করে যাবেন। এটা কিন্তু খুব সহজ একটা সলিউশন। এটি কিন্তু একটি ইয়াং যারা টিনেজার রয়েছে তাদের জন্য একেবারেই কমন একটি প্রবলেম। এই সমস্যাগুলো নিয়ে এটা একদম পিউবার্টাল একনি, যেখানে দেখা যাচ্ছে এটা একনিটা একটু অন্য ধরনের। এই একনিটা হচ্ছে আপনার নোডুলার একনি অথবা নোডুলোসিস্টিক একনি। আবার 2-1টা জায়গায় পাস্চুলার ভ্যারাইটিও রয়েছে। এর কিন্তু দুটো সমস্যা, হাইপার পিগমেন্টেশন তো আছেই, মানে কালচে দাগ হয়ে গেছে। আবার কিছু কিছু দেখা যায় কিছু কিছু জায়গায় তার বক্স স্কার হয়ে গেছে, তাকে এখানে দাগের চিকিৎসাও করতে হবে, স্কারের চিকিৎসাও করতে হবে। এই যে একটি আমরা দেখছি যে একদম, আচ্ছা, এইটা যেমন দেখা যাচ্ছে পিঠে হয়েছে, তো আমরা অনেকে মনে করি যে একনি মানেই মনে হচ্ছে যে আমার খালি মুখেই হবে, ব্যাপারটা কিন্তু তা না। একনি 4টা জায়গায় মোস্টলি ডিস্ট্রিবিউটেড হয়। একটা হচ্ছে ফেস, একটা হচ্ছে 2 হাতে, একটা হচ্ছে চেস্ট বুকে, আর একটা হচ্ছে আপনার ব্যাকে। ওনার হচ্ছে ব্যাকে সিভিয়ার একনিফর্ম ইরাপশন, এখান থেকে একনিটা সেরে গেছে ওনার, সেরে গিয়ে সিভিয়ার ফর্ম অফ হাইপার পিগমেন্টেশন হয়ে গেছে। এই ক্ষেত্রে আমাদের ম্যাসিভ দেখা যাচ্ছে যে ডিপিগমেন্টেড এজেন্ট ইউজ করতে হয়, অ্যাজিলিক অ্যাসিড কিংবা 4% হাইড্রোকুইনন আমরা এক্ষেত্রে ইউজ করি। আবার অনেক সময় দেখা যায় যে আমরা কেমিক্যাল পিলিং, যেটা গ্লাইকোলিক পিল বা ল্যাকটিক পিলে হয়তো এখানে হয় না, বাট এই ধরনের সিভিয়ার কেসে সাধারণত গ্লাইকোলিক পিল লাগে, একটু স্ট্রং। সমাধান রয়েছে 100%। আমরা আসলে এই বিষয়গুলো একই ছবি, এটা আরেকটা পেশেন্টের, বাট একই রকমই কমপ্লিকেশনটা। আমরা আসলে যদি এই হাইপারপিগমেন্টেশনের আরেকটি বিষয় যদি আমরা চিন্তা করি, সেটি হচ্ছে যে প্রেগনেন্সির পরে অনেকেই সমস্যাটা ভোগে, স্ট্রায়া গ্র্যাভিডারাম যেটা রয়েছে, যে ত্বকের বা পেটের ত্বক মানে যে দাগগুলো পড়ে যায় অতিরিক্ত স্ফীত হওয়ার কারণে, পরে এই দাগগুলো অনেকেই রয়ে যায়। এই ধরনের এই মাতৃত্বজনিত যে দাগগুলো রয়েছে সেটাও কিন্তু অনেকের একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। সেটিকে কি আসলে দূর করা যায় কিনা? স্ট্রায়া মানে যেটা বললাম যে স্কিন টান টান হয়ে যায়, যতটুকু বেলুনের মতো, তো একটা স্কিন তো যখন প্রেগনেন্সি হয় বেলুনের মতো ফুলতে থাকে, যতক্ষণ টান নিতে পারবে তার চেয়ে বেশি টান টান হয়ে যায়। এই জন্য তখন সেটাকে কম্পেনসেট করার জন্য স্টকটা ফেটে যায়, যেটা হয়তো অনেকে হুট করে লম্বা হয়ে গেলে হয়, আবার অনেকে মোটা হয়ে গেলে হয়, হ্যাঁ, স্ট্রায়া ডিস্টেন্সি হয় তাদের। আর যেটা প্রেগনেন্সিতে হয় সেটাকে আমরা বলি স্ট্রায়া গ্র্যাভিডারাম। এই ধরনের ক্ষেত্রে আসলে ত্বকে আমরা কোনো মলম, লোশন
এগুলি ব্যবহারে আসলে কোনো উপকার আসে না। এটার একটাই চিকিৎসা, সেটা হচ্ছে লেজার চিকিৎসা। আমরা সেক্ষেত্রে একটা ফ্র্যাকশনাল লেজার করি। অনেক সময় কিছু ইনজেক্টেবল কিছু এজেন্ট আছে যেটা এটাকে মিশানোতে হেল্প করে, বাট মোস্টলি এটার চিকিৎসা একটাই, সেটা হচ্ছে লেজার। মানে পার্মানেন্টলি পার্মানেন্ট লেজার মোটামুটি এটা 80-90% ক্ষেত্রে তার ত্বকটা একেবারে স্বাভাবিক আসে। বিশেষ করে মহিলাদের অবশ্যই একটা কনসার্ন, বিকজ তাদের পেটটা হয়তো শাড়ি পরলে বা অনেক সময় দেখা যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা তাদের একটা কনসার্ন। হ্যাঁ, অনেকে এটা জানে না যে এটা ক্রিম বা লোশন ব্যবহারে আপনার কোনো কাজে আসবে না আসলে, বা ইমিডিয়েট অনেকেই আসলে ব্যবহার করে থাকেন যে আমি pregnancy ব্যবহার পরপরই। করতে শুধুমাত্র এটা একটু সময় নষ্ট আর তাদের অর্থ অপচয় আর কি। আমরা তো হাইপার পিগমেন্টেশন অনেকগুলো ধাপগুলো নিয়ে বললাম। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে হাইপো পিগমেন্টেশন, মানে সাদা হয়ে যাচ্ছে, ত্বকের কিছু অংশ হয়তো একটু সাদা হয়ে যাচ্ছে। বিশেষ করে দুটির কথা আপনি বলেছেন, একটি হচ্ছে ভিটিলিগো বা সেতি। এটি কিন্তু ভীষণ অনেকের কাছে আতঙ্কের। বলা নেই কনে হঠাৎ করে দেখলো যে ঠোঁটের চারদিকে অথবা কোথাও এটি সাদা দাগ। সেটিকে আসলে মানে এটি কি নিরাময়যোগ্য কিনা ভিটিলিগো নিয়ে? আচ্ছা, ত্বকে যে কয়টা কারণে সাদা হয়, পিটিরিয়াসিস অ্যালবা বলি, প্যারাসোরিয়াসিস বলি, ছুলি বা ভার্সিকলার বলি, Versicolor বলি। আর এছাড়া সবচেয়ে কমনলি যেটা সবার কনসার্ন থাকে, সবারই একটা একটু সাদা দাগ দেখলে ডক্টর আমার এটা সেতি কিনা, হ্যাঁ। বা আমার এটা কি সেতি হয়ে গেল কিনা, বা এটা কি দেখেন তো সেতি কিনা। তো সেতি নিয়ে আমরা খুব আতঙ্কিত হয়ে যাই। একটা কথা মনে রাখতে হবে, সেতি কিন্তু আমাদের কোনো অভ্যাস বা বদভ্যাসের কারণে হয় না, সেটি একটা অটোইমিউন বা জেনেটিক ডিজিজ। এটা আপনার হওয়ার থাকলে হবে এরকম ব্যাপারটা। আর অনেকে আছে সেটি হলে বিভিন্ন ধরনের মানে কিছু অ্যাভয়েড করে, রোদ অ্যাভয়েড করে, লেবু বা টক জাতীয় খাওয়া অ্যাভয়েড করে, এগুলি কোনো ভিত্তি নেই আসলে, এগুলি একেবারে আনসাইন্টিফিক। আর অনেকে মনে করে সেটি কি ছোঁয়াচে কিনা, এটা একেবারে ছোঁয়াচে না, এবং এটা থেকে ক্যান্সার বা অন্য কিছুতে টার্ন নেওয়ার কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই। সেটি আসলে বেশ কয়েকটা টাইপ হয়, তার মধ্যে দেখা যায় ভিটিলিগো ভালগারিস আছে, অ্যাক্রোফিশিয়াল ভিটিলিগো আছে, লিপ অ্যান্ড টিপ ভিটিলিগো আছে। তো প্রথম প্রশ্নটা করে যে ডক্টর আমার এটা ভালো হবে কিনা। তো কিছু এটা ভালো হবে কি হবে না বা কতদিনে ভালো হবে, সেটা আসলে বেশ কিছু ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে। আপনার অসুখটা কতদিন ধরে, অসুখটা 6 মাস বা তার বেশি সময় ধরে কি স্টেবল আছে কিনা, কিংবা এটা মুখ এবং আঙ্গুলে কতটুকু ইনভলভ, আপনি হোমিওপ্যাথি বা অন্য কোনো চিকিৎসা করেছেন কিনা, বা এই জাতীয় কিছু, বা কত পার্সেন্ট বডি সারফেস এরিয়া আপনি ইনভলভ, বেশ কয়েকটা ফ্যাক্টরের উপর এটা ডিপেন্ড করে। তো কিছু কিছু সেটি আছে যে যদি একটা দুটো প্যাচ থাকে, দেখা যাচ্ছে যে একটা মলম, যেটা অ্যাক্রোনিমাস জাতীয় মলমে বা ভিটলিমাস জাতীয় মলমে কিন্তু এটা ভালো হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মুখে খাবারের ওষুধ প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে ফটোথেরাপি প্রয়োজন হয় এগুলো। আবার যদি ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট ভিটিলিগো, মানে হয়তো ওষুধে ভালো হচ্ছে না, খুব আশার কথা হচ্ছে আপনারা হতাশ হবেন না। আমাদের দেশে বেশ কিছু সেন্টারে এখন কিন্তু ভিটিলিগোর সার্জারি করা হয়, মেলানিন ট্রান্সপ্লান্ট সার্জারি করা হয়, হ্যাঁ, এবং সফলতার সাথে করা হয়, এবং দেখা যাচ্ছে পেশেন্ট একেবারে 100% তার ওই জায়গাটা আগের রূপে, মানে ত্বকের স্বাভাবিক অংশের সাথে ফিরে আসে। অনেকেই জানে না যে এটার আসলে অত্যাধুনিক চিকিৎসা রয়েছে, আমাদের দেশে রয়েছে এবং সাকসেসফুলি হচ্ছে বেশ কিছু বছর ধরে। জি, এটি তো খুবই দারুণ একটি বিষয়। এবং আরেকটি বিষয় যেটি আমরা কথা বলছিলাম যে এই যে আপনি বলছেন যে ছত্রাকজনিত বা ফাঙ্গাল জনিত কারণে, যে ভার্সিকুলার, টিনিয়া ভার্সিকুলার, এই ধরনের কারণেও কিন্তু অনেক সময় সাদা 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 হয়ে দাগ যায়। তৈরি হয়, যেটা অনেকেই কনসার্ন থাকেন যে কি হবে বা এটা স্থায়ী কিনা, বা এটাই সেটি কিনা। এটি সেটি কিনা। এটির সাথে আসলে এটি কিভাবে নিরাময় করা যায়? আমরা যারা ত্বকের বিশেষজ্ঞ আছে তারা আসলে দেখলেই চিনতে পারি। মোস্টলি খুব কম ক্ষেত্রে আমাদের উডস ল্যাম্প এক্সামিনেশন বলে একটা পরীক্ষা আছে, সেটার প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যদি এটা পিটিরিয়াসিস ভার্সিকালার হয়, কিংবা ছুলি, কিংবা টিনিয়া ভার্সিকালার হয়, বা টিনিয়া কর্পোরিস হয়, বা ছত্রাক বা ফাঙ্গাসজনিত সমস্যা হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হয়ে যায়। মুখে খাওয়ার জন্য হয়তো কিছু অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিই, এবং ব্যবহারের জন্য কিছু অ্যান্টিফাঙ্গাল ক্রিম, মলম বা অয়েনমেন্ট বা লোশন বা সাবান আমরা দিয়ে থাকি, মানে সিভিয়ারিটি ভেদে, কাউকে 1 মাস, কাউকে 1.5 মাস, কাউকে 2 মাস এরকম দিয়ে থাকে। আচ্ছা, এটি একটি বললেন। আরেকটি বিষয় আসলে জানতে চাই যে খাবার অনেকেরই মানে জানার ইচ্ছা থাকে যে কোনো কোনো খাদ্যাভ্যাস বা জীবনধারার পরিবর্তন এই দাগগুলোকে প্রভাবিত করে কিনা। হাইপোপিগমেন্টেশনের ক্ষেত্রে তো একেবারেই না, যে দেখা যাচ্ছে যে ওই যে বললাম সেতি হইলে এই কাঁচা টক খাওয়া যাবে না, হ্যাঁ, তেঁতুল খাওয়া যাবে কিছু না, ভুল common, ধারণা হ্যাঁ, থাকে অনেকের। গরুর মাংস খাওয়া যাবে না, এটা ওটা, বা ফাঙ্গাস বা টিনিয়া হলে অ্যালার্জি যুক্ত খাওয়া যে বলে যেগুলি পরিচিত, ইলিশ মাছ এগুলি খাওয়া যাবে, এটার কোনো ভিত্তি নেই। হ্যাঁ, তবে মেচতা বা কালচে দাগ যদি হয়, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট খেতে বলি। আচ্ছা, অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে ভিটামিন এ, সি এবং ই। এ মানে হচ্ছে ধরেন গাজর বা বিভিন্ন মানে অরেঞ্জ বা রেড সবজি যেগুলো আছে। সি তো আমরা সবাই জানি যে ভিটামিন সি এর উৎস হচ্ছে লেবু, সবচেয়ে কমন এবং সবচেয়ে চিপেস্ট
আপনার সোর্স। আর ই হচ্ছে বিভিন্ন ধরনের সবুজ শাকসবজিতে ভিটামিন ই পাওয়া যায়। তো এ সি ই এই তিনটা মোটামুটি আমরা খেতে বলি যাদের হাইপার পিগমেন্টেশন জনিত সমস্যা থাকে, মানে কালচে দাগ জনিত সমস্যা থাকে, এটা কিন্তু বেশ উপকার করে। এটা উপকার করে। আরেকটি আসলে বিষয় জানার ছিল, সেটা হচ্ছে সোরিয়াসিসের ক্ষেত্রে যে ধরনের পিগমেন্টেশন অনেক সময় হয়ে থাকে বা যে স্কেলি স্কিন দেখা যায়, সেগুলো কি কোনো পার্মানেন্ট কোনো দাগ তৈরি করতে পারে? সোরিয়াসিসের ক্ষেত্রে এটা আমি বলতে চাচ্ছিলাম, আপনি ভালো আমাকে এটা ইয়ে করলেন, যে সেটা হচ্ছে যে সোরিয়াসিসের ক্ষেত্রে যখন সেরে যায় সিলভারি স্কেলটা, তখন এটা দুইভাবে প্রেজেন্ট করতে পারে, হাইপোপিগমেন্টেশনও করতে পারে কিংবা হাইপার পিগমেন্টেশনও করতে পারে। এই দুইটা আমরা ক্রিমের মাধ্যমেই সারাতে পারি, সারানো যাবে, সারানো সেই সম্ভব। দুটা সারানো সম্ভব। আমরা আরেকটি বিষয় হচ্ছে যে যেটা জানতে চাই যে বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেকে জন্মগত কিছু দাগ নিয়ে কিছু জন্মগ্রহণ করে। আমরা অনেক সময় জন্মদাগ বলে থাকি বা কিছু বলে থাকি, কোনো একটা জায়গা হাইপার পিগমেন্টেড, কিছু জায়গা কিছু কারো বিভিন্ন জায়গায় থাকে। সেটিকে আসলে কোনোভাবে মানে পরিত্রাণ করা সম্ভব কিনা, বা সেটি থেকে যদি কেউ মুক্তি পেতে চায়? জন্মদাগ আসলে ছোটবেলা থেকে আসে। জন্মদাগ কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনার জন্মদাগগুলো কিন্তু সব জন্মদাগ জন্মের পরপরই দেখা যায় না। যদিও সেটা বার্থ মার্ক হয়, কিন্তু অনেকগুলো দেখা যায় 3 মাস পরে প্রস্ফুটিত হচ্ছে, অনেকগুলো 6 মাস পরে, অনেকগুলো 1 বছর পরে। তো এটা হাইপার পিগমেন্টেশন হতে পারে, হাইপো পিগমেন্টেশনও হতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে একটু ওয়েট করতে বলি। একেবারে যারা ছোট বাচ্চা, তাদেরকে আমরা চাই না যে খুব একটা ওষুধ দিতে। একটু 8 বছর, 10 বছর বা 12 বছর পর্যন্ত ওয়েট করলে, যার যেরকম দরকার, অনেক ক্ষেত্রে লেজার লাগে বা অনেক ক্ষেত্রে এটা লাগে, তখন একটু ওয়েট করতে বলি, অন্তত কিছু যাতে না দেয়। এটা খুব বেশি বাড়ে না, আপনার স্কিনটা ধরেন পেশেন্ট একটু লম্বা হবে, চামড়াটা একটু বড় হবে, একটু হয়তো বাড়বে, কিন্তু খুব বেশি একেবারে ছড়িয়ে পড়বে ওরকম কিছু হয় না। এটা আগে একটু কাউন্সিলিং করতে হয় আসলে পেশেন্টকে। বা অনেকে এটাকে মনে করেন যে না, এটা এইভাবেই রাখা উচিত, মানে একটা বার্থ মার্ক হিসেবে অনেকে এটা রেখে দেয়, হ্যাঁ, অনেকে ভাবে যে এটা থাকেন, এটা গুড লাক, অনেকে এটা মনে করে। গুড লাক। আমরা আসলে আজকে ত্বকের এই নানান ধরনের সমস্যা নিয়ে, বিশেষ করে দাগজনিত সমস্যা নিয়ে অনেকগুলো কথা বললাম। যদি সংক্ষেপে দুইটি কথা মধ্যে জানতে চাই যে ত্বকের যত্নের এই দাগের রেগুলার একটি টিপস যদি আমাদেরকে দেন, যে কিভাবে আসলে দাগ থেকে মুক্তি পেতে পারি। কালো দাগের ক্ষেত্রে, হ্যাঁ, কালো দাগের ক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি ঘরোয়া টিপস দেই একেবারে, যে প্রাপ্তবয়স্ক সবারই সানব্লক ইউজ করা উচিত। বাইরে গেলে আপনি সানব্লক ইউজ করবেন, কিচেনে গেলে সানব্লক ইউজ করবেন, ইভেন আপনি যদি দীর্ঘ সময় টেবিল ল্যাম্পের পাশে বসেও কাজ করেন, হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু হিট এবং লাইট এক্সপোজার হয়, সেক্ষেত্রেও সানব্লক ইউজ করতে হবে। এটা গেলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আপনার খাবার দাবারের ক্ষেত্রে কিছু সচেতনতা মেনটেন করতে হবে। অবশ্যই ফ্রুটস, ভেজিটেবলস, অ্যান্টিঅক্সিডেন্ট এ সি ই সমৃদ্ধ খাবার খেলে পিগমেন্টেশন অনেকখানি কমে আসে বা অনেকটা হালকা হয়ে আসে, একেবারে সেরে যাবে না, বাট হালকা হয়ে আসে। এই দুইটা টিপস আপনারা মোটামুটি মেনটেন করলে আমার মনে হয় অনেক হেল্প হবে আপনার হাইপার পিগমেন্টেশন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মেহরান হোসেন, খুব চমৎকার একটি বিষয়, আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। নিশ্চয়ই ভবিষ্যতে আবার কথা হবে আপনার সাথে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে এটি আসলে সবারই কম বেশি সমস্যা, ত্বকের দাগজনিত সমস্যা এবং সমাধান নিয়ে কথা বলেছি, এবং কিছু টিপসও আমাদের আজকের অতিথি দিয়েছেন। এবং যে কোনো দাগের ক্ষেত্রে হতাশ না হয়ে আমাদের উচিত একজন চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া এবং সেটির গতিবিধি পর্যবেক্ষণ করে সেটি নিরাময়ে সচেষ্ট হওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।